রাজনীতি থেকে সত্যি ভেঙে পড়লো বিজেপির ভিত, নাকি এই ভরাডুবি শুধু একটি নির্বাচনের ফল নয়, বরং বহুদিন ধরে জমে থাকা সাংগঠনিক দুর্বলতা, গোষ্ঠী কন্দল আর মাটির সংযোগ হারানোর চূড়ান্ত প্রকাশ? যে দল রাজ্যে ক্ষমতায় সেই দলে যদি টিটিএডিসির নির্বাচনে 28টির মধ্যে মাত্র 4টিতে থেমে যায়, তাহলে প্রশ্ন তো উঠবেই, সমস্যা কোথায়? সংগঠনের ভাঙ্গন, নেতৃত্বের দ্বন্দ্ব, নাকি জনসমর্থনের নীরব সরে যাওয়া? তৃণমূল স্তরে কি ভেঙে পড়েছে দলের কাঠামো? আর সেই সুযোগকে কি জাতিসত্তার রাজনীতি ছিনিয়ে নিল পাহাড়ের মাটি? এই ফলাফল কি শুধুই একদিনের হার, নাকি বিজেপির জন্য বড় কোনো সতর্ক সংকেত, যার উত্তর খুঁজতে গিয়ে উঠে আসছে একের পর এক অস্বস্তিকর সত্য? নমস্কার, আমি স্নেহা মুখার্জি আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের ফলাফল, আর সেই ফলাফল সামনে আসতেই যেন উন্মোচিত হয়েছে এক কঠিন বাস্তবতা। রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি, যে দল রাজ্য শাসন করছে, সেই দলই মাত্র 4টি আসনে জয়ী হয়েছে। আসলে এই জয়ে বিরোধী দলের ন্যূনতম মর্যাদাটুকুও তারা ধরে রাখতে পারেনি। প্রশ্ন উঠছে, এটা কি শুধু নির্বাচনী পরাজয়, নাকি দলের ভেতরে গভীরভাবে সমস্যার বহিঃপ্রকাশ? এই নির্বাচনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলো একই সরকারের দুই শরিক বিজেপি এবং তিপ্রামথা একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছিল। একদিকে বিজেপি দুর্নীতির অভিযোগকে সামনে এনে প্রচার চালিয়েছে, অন্যদিকে তিপ্রামথা খেলেছে জাতিসত্তার শক্তিশালী কার্ড। আর শেষ পর্যন্ত দেখা গেল আবেগের রাজনীতি পরিচয়ের রাজনীতি সংখ্যার খেলায় জিতে গেল। তিপ্রামথা 24টি আসন দখল করে কার্যত একতরফা আধিপত্য কায়েম করেছে। এই ফলাফল শুধু একটি জয় নয়, বরং একটি বার্তা। পাহাড়ে এখন রাজনীতি বদলাচ্ছে এবং সেই পরিবর্তনের কেন্দ্রে রয়েছে আইডেন্টিটি পলিটিক্স। কিন্তু বিজেপির এই ভরাডুবির কারণ কি? রাজনৈতিক মহলের একাংশ বলছে এটা স্পষ্ট সাংগঠনিক দুর্বলতা। দীর্ঘদিন ধরে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করার বদলে অনেক নেতা কর্মী ব্যক্তিগত স্বার্থে বেশি ব্যস্ত হয়ে পড়েছেন। জনসংযোগ কমেছে, মানুষের সমস্যার সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফলে ভোট বাক্সে তার প্রতিফলন দেখা গিয়েছে। অন্যদিকে আরেকটি বড় প্রশ্ন, দলের ভেতরের অন্তর্কোন্দল। নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ছাড়া রাজ্যের বড় নেতাদের তেমন সক্রিয় দেখা যায়নি। কেন? তাহলে কি দলের ভেতরেই মতবিরোধ ছিল? কেউ কি চেয়েছিল জোট করে লড়তে, আর কেউ একক লড়াইয়ে জোর দিয়েছিল? এই দ্বন্দ্ব কি শেষ পর্যন্ত মাঠে প্রভাব ফেলেছে? এই প্রশ্নগুলো কিন্তু এখন শুধু বিরোধীদের নয়, বিজেপির নিজেদের কর্মীদের মধ্যেও ঘুরপাক খাচ্ছে। আর ফলাফল ঘোষণার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তা আরো উদ্বেগজনক। রাজ্যে শাসক দলের এই কর্মীরাই আক্রান্ত হচ্ছেন, দলীয় অফিসে অগ্নিসংযোগ হচ্ছে, অনেকে আশ্রয় নিতে হচ্ছে আগরতলার ভগৎ সিং যুব আবাসে। শাসক দলের কর্মীদের এভাবে পালিয়ে বেড়ানোর ছবি ত্রিপুরার রাজনীতিতে প্রায় নজিরবিহীন। কিন্তু এটা কি শুধুই রাজনৈতিক প্রতিহিংসা, নাকি শাসক দলের সংগঠন এতটাই দুর্বল হয়ে পড়েছে যে নিজেদের কর্মীদের রক্ষা করতেও অক্ষম? রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রান্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন, আর্থিক সাহায্যের কথাও ঘোষণা করেছেন, কিন্তু প্রশ্নটা এখানে, টাকা দিয়ে ক্ষত মুছবে, কিন্তু আস্থা, সংগঠনের ভিত, তা কিভাবে ফিরবে? এদিকে ইতিহাস বলছে ত্রিপুরার পাহাড়ে একসময় সিপিএম এর একচ্ছত্র আধিপত্য ছিল, তারপর আইপিএফটি, আর এখন তিপ্রামথা। প্রতিবারই জাতিসত্তা ইস্যুই বড় ফ্যাক্টর হয়ে উঠছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তিপ্রামথা গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিকে সামনে রেখে যে আবেগ তৈরি করেছে তা ভোটে রূপান্তরিত হয়েছে। উন্নয়নের অভাব, দারিদ্র্য, অবকাঠামোগত সমস্যার মধ্যেও মানুষ পরিচয়ের রাজনীতিকেই বেছে নিয়েছে। এই ফলাফল তাই শুধু একটি নির্বাচনের নয়, এটা 2028 সালের বিধানসভা নির্বাচনের জন্য একটি ইঙ্গিত বটে। তিপ্রামথা এখন এমন একটি অবস্থানে যেখানে তারা ভবিষ্যতে কিংমেকার হয়ে উঠতে পারে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে যদি আমরা শুধু আসন সংখ্যার হিসেব হিসেবে দেখি, তাহলে ছবির একটা অংশেই ধরা পড়বে, কিন্তু পুরো বাস্তবতা নয়। এই নির্বাচনে যে চিত্র উঠে এসেছে তা অনেক গভীর, অনেক বেশি তাৎপর্যপূর্ণ। কারণ এখানে শুধু কে কতটি আসন জিতলো সেই প্রশ্ন নয়, বরং কে কতটা জনসমর্থন পেল, কোন ইস্যু মানুষের মনে কতটা প্রভাব ফেললো, এবং আগামী দিনের রাজনীতির দিক কোন দিকে মোড় নিতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই ফলাফলের মধ্যেই। তিপ্রামথা এই নির্বাচনে প্রায় 57% ভোট পেয়ে কার্যত একতরফা আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যেখানে বিজেপি প্রায় 27% ভোটে সীমাবদ্ধ থেকেছে। এই ব্যবধান শুধু সংখ্যার পার্থক্য নয়, রিপিট, এই ব্যবধান শুধু সংখ্যার পার্থক্য নয়, কিন্তু এটি জনসমর্থনের এক বিশাল ফারাকের ইঙ্গিত দেয়। অর্থাৎ শুধু আসন কমে যাওয়া নয়, ভোটের ময়দানেও বিজেপি বড় ধরনের পিছিয়ে পড়েছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নির্বাচনে প্রায় 83% ভোটার ভোট দিয়েছেন। এত উচ্চ ভোটদানের হার স্পষ্ট করে দেয় যে মানুষ এই নির্বাচনে
অত্যন্ত সচেতনভাবে অংশগ্রহণ করেছে এবং তাদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে চেয়েছে। ফলে এই ফলাফলকে হালকাভাবে দেখার কোনো সুযোগই নেই। এটি একটি স্পষ্ট জনমতের প্রতিফলন। এই পুরো প্রেক্ষাপটে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের গুরুত্বটাও বোঝা জরুরি। এই পরিষদ রাজ্যের প্রায় 70% ভৌগোলিক এলাকা এবং প্রায় 15 লক্ষ মানুষের উপর প্রশাসনিক প্রভাব বিস্তার করে। অর্থাৎ এটি কোনো ছোটখাটো স্থানীয় নির্বাচন নয়, বরং ত্রিপুরার উপজাতি অধ্যুষিত অঞ্চলের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অন্যতম প্রধান ক্ষেত্র। তাই এখানে যে ফলাফল এসেছে তা সরাসরি রাজ্যের বৃহত্তম রাজনীতিতে প্রভাব ফেলতে বাধ্য। বিজেপির পারফরম্যান্সের দিকে যদি নজর দেওয়া যায় তাহলে দেখা যাবে এটি হঠাৎ করে ঘটেনি, বরং একটি ধারাবাহিক পতনের অংশ। 2021 সালের তুলনায় এবারের নির্বাচনে তাদের আসন সংখ্যাও আরো কমে মাত্র 4টিতে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এটি কোনো আকস্মিক বিপর্যয় নয়, বরং দীর্ঘদিন ধরে সংগঠনের ভেতরে জমে থাকা দুর্বলতার বহিঃপ্রকাশ। একই সঙ্গে এই নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস একটিও আসন পায়নি, যা প্রমাণ করে যে ত্রিপুরার পাহাড়ি রাজনীতিতে এখন আর বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা নেই, বরং একক আধিপত্যের দিকে ঝুঁকে পড়েছে রাজনীতি, যেখানে ত্রিপুরা মথা কার্যত কেন্দ্রীয় শক্তি হয়ে উঠেছে। এই সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবি। ত্রিপুরা মথা শুধু আবেগ নয়, বরং ভূমি, স্বায়ত্ত শাসন এবং সাংবিধানিক অধিকারের প্রশ্নকে সামনে এনে এক শক্তিশালী রাজনৈতিক বয়ান তৈরি করেছে। এই বয়ান এতটাই প্রভাব ফেলেছে যে উন্নয়নের ঘাটতি বা স্থানীয় সমস্যাগুলো থাকা সত্ত্বেও মানুষ এই ইস্যুকেই অগ্রাধিকার দিয়েছে। ফলে বোঝা যাচ্ছে পরিচয়ের রাজনীতি এখানে শুধু একটি স্লোগান নয়, এটি একটি শক্তিশালী ভোট ব্যাংকে পরিণত হয়েছে। অন্যদিকে বিজেপি এবং ত্রিপুরা মথার সম্পর্কের টানাপোড়েনও এই ফলাফলের পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে। জোটে থাকার পরও দুই দলের মধ্যে দীর্ঘদিন ধরেই মতবিরোধ ছিল, বিশেষ করে ত্রিপুরাসা অ্যাকর্ড বাস্তবায়ন নিয়ে অসন্তোষ বাড়ছিল। এর প্রেক্ষাপটে দুই দল আলাদা হয়ে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নেয়, যা এই দ্বন্দ্বকে আরো প্রকট করে তোলে। ফলস্বরূপ ভোটারদের মধ্যেও বিভ্রান্তি তৈরি হয় এবং তার প্রভাব সরাসরি ভোট বাক্সে পড়ে। সবচেয়ে নাটকীয় বিষয়, বিজেপি এই নির্বাচনে সবকটি আসন জয়ের লক্ষ্য নিয়েছিল, অথচ বাস্তবে তারা মাত্র 4টি আসন জয় পেয়েছে। এই বিশাল ব্যবধানই প্রমাণ করে যে দলটির পরিকল্পনা এবং বাস্তবতার মধ্যে কতটা ফারাক তৈরি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ সরাসরি এই ব্যর্থতার জন্য দলের অভ্যন্তরীণ গোষ্ঠীকন্দলকেই দায়ী করেছেন। এই ফলাফলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর ভবিষ্যৎ প্রভাব। ত্রিপুরার বিধানসভায় প্রায় 20টি আসন সরাসরি এই উপজাতি অঞ্চলের সঙ্গে যুক্ত। ফলে জেলা পরিষদের উপর নিয়ন্ত্রণ মানেই ভবিষ্যতের বিধানসভা নির্বাচনে বড় ধরনের প্রভাব বিস্তার করার সুযোগ। এই দিক থেকে দেখলে ত্রিপুরা মথা ইতিমধ্যে 2028 সালের নির্বাচনের জন্য নিজেদের জমি শক্ত করতে শুরু করে দিয়েছে। সব মিলিয়ে এই নির্বাচন একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে, যেখানে বহুদলীয় প্রতিদ্বন্দ্বিতার জায়গায় ধীরে ধীরে একক আধিপত্য তৈরি হচ্ছে এবং রাজনীতির কেন্দ্রে উঠে আসছে পরিচয় ও স্বায়ত্ত শাসনের প্রশ্ন। ভোট গণনার সময় বিভিন্ন জায়গায় উত্তেজনার ঘটনাও এই রাজনৈতিক তাপমাত্রাকে আরো স্পষ্ট করে দেয়। তাই এই ফলাফলকে যদি শুধুই একটি নির্বাচনী হার বা জয় হিসেবে দেখা হয় তাহলে ভুল হবে। এটি আসলে একটি বৃহত্তর পরিবর্তনের সূচনা, যেখানে জনসমর্থনের দিক, রাজনৈতিক বয়ানের শক্তি এবং ভবিষ্যতের ক্ষমতার সমীকরণ সবকিছুই নতুন করে সাজাতে শুরু করেছে। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের এই ফলাফলের পর রাজনৈতিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এখানে বোঝা যায় দলগুলো এই ফলাফলকে কিভাবে দেখছে এবং ভবিষ্যতের জন্য কি বার্তা দিচ্ছে। ত্রিপুরা মথার প্রধান প্রদ্যুৎ কিশোর মানিক ও দেববর্মা এই জয়কে শুধুমাত্র একটি নির্বাচনী সাফল্য হিসেবে দেখেননি, বরং এটিকে জনতার ম্যান্ডেট হিসেবে ব্যাখ্যা করেছেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে যে এই ফলাফল প্রমাণ করে ত্রিপুরার আদিবাসী জনগণ নিজেদের পরিচয়, অধিকার এবং সাংবিধানিক স্বীকৃতির প্রশ্নে আর আপোষ করতে রাজি নয়। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এই জয় গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিকে আরও শক্তিশালী করলো এবং এখন কেন্দ্র ও রাজ্য দুই সরকারকে এই দাবিকে গুরুত্ব দিয়ে দেখতে হবে। একই সঙ্গে তিনি এটাও ইঙ্গিত করেছেন যে এই ফলাফল কোনো সাময়িক আবেগ নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনা ও অবহেলার বিরুদ্ধে মানুষের সংগঠিত প্রতিক্রিয়া। তার বক্তব্যে একদিকে যেমন আত্মবিশ্বাসের সুর, তেমনি অন্যদিকে একটি রাজনৈতিক চাপও তৈরি করার কৌশল স্পষ্ট। অর্থাৎ ভবিষ্যতে এই জনসমর্থনকে কাজে লাগিয়ে বড় রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের পথেই হাঁটতে চাইছে ত্রিপুরা মথা। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বিজেপির এই ফলাফলকে সরাসরি ব্যর্থতা হিসেবে স্বীকার না করলেও এটিকে একটি সতর্কবার্তা হিসেবে গ্রহণ করার ইঙ্গিত দিয়েছেন। তার বক্তব্যে উঠে এসেছে যে দল এই ফলাফল নিয়ে আত্মসমালোচনা করবে এবং কোথায় কোথায় ঘাটতি ছিল তা খতিয়ে দেখা হবে। তিনি ইঙ্গিত করেছেন যে
স্থানীয় স্তরে সংগঠনের দুর্বলতা এবং কিছু ক্ষেত্রে মাটির ক্ষেত্রে সংযোগের অভাবে এই ফলাফলের পেছনে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি এটাও বোঝানোর চেষ্টা করেছেন যে সরকার হিসেবে উন্নয়নের কাজ চলতে থাকবে এবং এই ফলাফল সেই কাজকে থামাতে পারবে না। তবে রাজনৈতিক মহলের মধ্যে তার এই সতর্কবার্তা আসলে দলের ভেতরের অসন্তোষ এবং গোষ্ঠী কোন্দলের দিকেই ইঙ্গিত করছে, যা প্রকাশ্যে না বললেও আড়ালে বড় কারণ হয়ে উঠেছে। এই দুই নেতার বক্তব্য পাশাপাশি রাখলেও একটি স্পষ্ট চিত্র সামনে আসে। একদিকে ত্রিপুরা মথায় এই ফলাফলকে একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের শক্তি হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিজেপি এটিকে একটি সাময়িক ধাক্কা বলে দেখিয়ে ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হলো এই দুই ভিন্ন প্রতিক্রিয়ার মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের সংঘাতের ইঙ্গিত। একদিকে বাড়তে থাকা আঞ্চলিক ও জাতিসত্তার রাজনীতি, অন্যদিকে সেই চ্যালেঞ্জের মুখে পড়ে জাতীয় দলের সাংগঠনিক পুনর্গঠনের প্রয়োজনীয়তা। ফলে এই নির্বাচনের ফলাফল শুধু সংখ্যার হিসেবে সীমাবদ্ধ থাকছে না, বরং নেতাদের প্রতিক্রিয়ার মধ্য দিয়েও স্পষ্ট হয়ে যাচ্ছে ত্রিপুরা রাজনীতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপে আগামী দিনের ক্ষমতার সমীকরণ নির্ধারণ করতে চলেছে। আর তাই সবশেষে আপনাদের জন্য কয়েকটি জরুরি প্রশ্ন, কারণ আমরা প্রশ্ন করি, আমরা জনতার কাছে উত্তর চাই, আর উত্তর আপনারা জানান আমাদের কমেন্ট বক্সে। নাম্বার 1, ত্রিপুরায় বিজেপির এই ভরাডুবি কি সত্যি শুধু একটি নির্বাচনের হার, নাকি দীর্ঘদিনের সাংগঠনিক দুর্বলতার বিস্ফোরণ? নাম্বার 2, যে দল রাজ্যে ক্ষমতায় তারাই যদি 28টির মধ্যে মাত্র 4টি আসনে থেমে গেল, তাহলে আসল সমস্যাটা কোথায়, নেতৃত্বে নাকি মাটির সঙ্গে সংযোগে? নাম্বার 3, ত্রিপুরা মথার জাতিসত্তার রাজনীতি কি উন্নয়নের প্রশ্নকে পুরোপুরি ছাপিয়ে গেল, নাকি মানুষ ইচ্ছাকৃতভাবেই পরিচয়ের রাজনীতিকে বেছে নিল? নাম্বার 4, বিজেপি ও ত্রিপুরা মথার মধ্যে জোট ভেঙে আলাদা লড়াই, এই সিদ্ধান্ত কি নির্বাচনের ফলাফলেই বড় ভূমিকা নিল? নাম্বার 5, ভোটের পর শাসক দলের কর্মীরাই আক্রান্ত, এটা কি রাজনৈতিক প্রতিহিংসার ছবি, নাকি সংগঠনের দুর্বলতার চরম প্রকাশ? নাম্বার 6, প্রায় 57% বনাম 27% ভোটের ব্যবধান, এটা কি শুধুই সংখ্যার পার্থক্য, নাকি জনসমর্থনের এক বড় পরিবর্তনের ইঙ্গিত? নাম্বার 7, এই ফলাফল কি 2028 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির জন্য একটি বড় সতর্ক বার্তা, আর ত্রিপুরা মথা কি সত্যি ভবিষ্যতের কিংমেকার? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।